সবাইকে আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। সংসদ ভবনে চলছে সরকারি দলের সংসদীয় সভা। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। জানা গেছে এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আজকের সভায় কি কি বিষয় গুরুত্ব পেতে পারে এমন কিছু জানতে পেরেছেন কি? জি, আজকে প্রথম যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেটি সকাল 11টা থেকেই এখন পর্যন্ত চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে প্রথম যে সভা চলছে সেখানে সরকারি দলীয় যেসব সংসদ সদস্য আছেন সবাই এসেছেন, যোগ দিয়েছেন। আমরা দেখেছি নির্ধারিত সময়ের আগেই তারা সংসদে প্রবেশ করেছেন। আর সিদ্ধান্তের বিষয়ে যেগুলো বললেন যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে, তার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত যেটি আগামী জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অধিবেশন, এসব বিষয়ে আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এছাড়া আমরা যেটি জেনেছি যে সকাল 9:30টার দিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উপস্থিত হয়েছেন। তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন, যার মধ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন। শ্রমবাজার নিয়ে যারা সংশ্লিষ্ট এর সাথে তাদের সাথেও তিনি আরেকটি বৈঠক করেছেন এবং পাট এবং বস্ত্র খাতের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে এবং যে আমাদের ঐতিহ্য, পাট শিল্পের যে ঐতিহ্য ছিল বাংলাদেশের, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পাট সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথেও একটি বৈঠক করেছেন, যেটা আমরা জানতে পেরেছি। এরপরেই বেলা 11টার পরেই সংসদীয় যে কমিটির যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়েছে। 11টা থেকে এখন পর্যন্ত চলছে। আর সভায় যে সিদ্ধান্ত আসার কথা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্পিকার মূলত আজকে এটি নিয়ে সিদ্ধান্ত হবে। তারপর সরকারি দল কিভাবে তাদের কার্যপ্রণালী সম্পাদনা করবে সে বিষয়ে তারা নিজেরা আলোচনা করবেন। আর আমাদেরকে বলা হয়েছে বেলা 12টার পর 12:30টার দিকে একটি ব্রিফিং করার কথা তারা বলেছেন, যে আজকে যে বৈঠক হয়েছে বৈঠকে কি কি আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা, এসব বিষয়ে তখনই আমরা ব্রিফিংয়ে জানতে পারবো। তো এই এখন পর্যন্ত আমাদের কাছে আসলে তথ্য এতটুকুই আছে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজর নামাজ শেষে, কেউ বা সাহারি শেষে এসে দাঁড়িয়েছেন লাইনে। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। সেই অনুযায়ী রাইড শেয়ারকারী মোটরসাইকেল চালকরা দিনে 5 লিটার করে তেল কিনতে পারছেন। 5 লিটার না করতে বলে 3 লিটার হইলেও একটা জনের জন্য 1000 টাকা রেল ইনকাম করতে পারবে। 5 লিটার হইলে আলহামদুলিল্লাহ। এর আগে গাবতলী এসপি ফিলিং স্টেশনে গেছিলাম, ওখানে একদম তেল দেওয়া বন্ধ। তো এখন আসলাম এইটাতে ট্রাস্টে। তো দেখা যাক, এখানে আমি 40 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, দেখা যাক পাই কিনা। আমার অফিস সকাল 10টায়, এখন পাম্পেই বাজে সকাল 10টা। যাইতে যাইতে আরও আধা ঘন্টা লাগবে অফিসে যাইতে, আর এখানে তো আরও আধা ঘন্টা, 1 ঘন্টার সময় আরও বেশি লাগবে। তো এটা আমার হচ্ছে, টাইম লস হচ্ছে, অফিসে জবাবদিহিতা বাড়তেছে। জ্বালানি তেলের সরবরাহ সংকটে অন্যান্য স্থানের মতো বিপাকে রয়েছেন টাঙ্গাইলের বাসিন্দারাও। এখানেও ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ সারি রয়েছে। জেলার চিত্র জানাচ্ছেন সহকর্মী সুমন খান। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি যে ফিলিং স্টেশনে। তো সকাল থেকে আমি দেখছি যে একাধিক মোটরসাইকেল এবং কি বড় গাড়ির ভিড় ছিল। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের ভিড়। মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সংকট বিশ্বজুড়ে, তো বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট, সেই সংকট মোকাবেলায় প্রভাব পড়েছে টাঙ্গাইল জেলাতেও, 12টি উপজেলাতে। তো উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রোড রয়েছে, 22টি থেকে 23টি জেলার গাড়ি চলাচল করে। সেই গাড়ি চলাচলের চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বৃষ্টির উপরে ডিজেল পাচ্ছে না। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে নির্মাণ সামগ্রীর যে কাজ চলমান থাকে, বিভিন্ন বালির গাড়ি এবং কাঠের গাড়ি, তারাও সঠিকভাবে ডিজেল পাচ্ছে না। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইলের সকাল থেকে যে চিত্র আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে, তো 200 টাকার উপরে বাইকারদের তেল দেওয়া হচ্ছে না, এবং কি অনেক বাইকারদের তেল থাকা সত্ত্বেও
তারা তেল নিচ্ছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, উত্তরবঙ্গের যে প্রবেশদ্বারের যে চালকরা, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সামনে ঈদ, তো এই ঈদ পার্বণ বিষয়ে যে বিষয়গুলো রয়েছে, উত্তরবঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গে যে গাড়িগুলো চলবে, জ্বালানি ঠিকমতো না পেলে তো তারা কিভাবে উত্তরবঙ্গের সাধারণ যাত্রীদের ঈদ কর্মঠ মানুষকে সেবা দেবে, সেই বিষয়ে তারা সংকট দেখছে। এবং পাশাপাশি সরকারকে আহ্বান জানিয়েছেন যে দ্রুতই জানি এই জ্বালানি সংকট সমাধান হয়। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী প্রসঙ্গ, টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার ভরিতে ২,০০০ টাকার বেশি বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৭০,৪৩০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৫৮,১২৪ টাকা, ১৮ ক্যারেটের ২,২১,২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮০,৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী গত ১১ দিনে কমপক্ষে ১০,০০০ বেসামরিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং ১,৩০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তেহরানের গভর্নর জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে বুধবারও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭ দফা হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের হামলার দাবি জানিয়েছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই যুদ্ধে ইতোমধ্যে ৮ মার্কিন সেনা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে প্রতিদিন ওয়াশিংটনের ব্যয় হচ্ছে ১ থেকে ২০০ কোটি ডলার, জানিয়ে মার্কিনীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ১০ দিন পেরিয়ে গেছে। এরই মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে নানা মহলে চলছে আলোচনা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো খরচের হিসাব প্রকাশ করেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরান যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রকে গড়ে গুনতে হচ্ছে ১০০ থেকে ২০০ কোটি ডলার। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট খরচ ৬০০ কোটি ডলার। আর মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে পেন্টাগন প্রতিদিন ২০০ কোটি ডলারের কাছাকাছি খরচ করছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুদ্ধে প্রতিদিনের বাস্তবসম্মত ব্যয় ১০০ কোটি ডলারই হওয়ার কথা। বিপুল এই অর্থ ব্যয়ের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানি হামলার প্রতিহত করতে মার্কিন সেনারা যে মিসাইল ব্যবহার করছে তার প্রতিটির দামই কয়েক মিলিয়ন ডলার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা শতাধিক যুদ্ধবিমান, নজরদারি বিমান, জ্বালানি ট্যাঙ্কার ও একাধিক বিমানবাহী রণতরীর পরিচালনাতেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে ট্রাম্পের। এরই মধ্যে পেন্টাগন ৫,০০০ কোটি ডলারের একটি সম্পূরক বাজেটের প্রস্তুতি নিচ্ছে, যা ব্যবহৃত হবে ক্ষেপণাস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম পুনঃস্থাপন ব্যয়। বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ঋতু পরিবর্তনের প্রভাবে চুয়াডাঙ্গায় দেখা দিয়েছে মৌসুমী রোগের প্রকোপ। দিনে গরম আর রাতে ঠান্ডার কারণে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, বেশিরভাগই শিশু ও বয়স্ক। চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। গত ২ সপ্তাহ ধরে দিনে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে এখনো শীত, ফলে বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। সন্ধ্যেবেলা জ্বর আসে, এসে ওই জ্বরে আমার কাঁপুনি হয়, থরথর করে কাঁপি। আমার ১ সপ্তাহ ধরে জ্বর আসছে, আমি ওষুধ খাচ্ছি, ছাড়ি যাচ্ছে, আবার আসছে,
খাচ্ছি সারে যাচ্ছে আবার আসছে। তো ঠান্ডা জ্বর কাশি এই সমস্যা আমাদের পারিবারিকভাবেও দেখা দিয়েছে, পাশাপাশি প্রতিবেশী যারা আছে তাদেরও আমরা দেখছি যে একই রোগে আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রায় 5,000 রোগী চিকিৎসা নিয়েছেন। 25 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ রাত 10টা পর্যন্ত 13 দিনে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে 553 জন। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 313 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে 340 জন। শিশু রোগী আমাদের প্রতিদিনই 300 ক্রস করে, কোনো দিন 350 ক্রস করে যায় আউটডোরে। আর ইনডোরে আমাদের 2টা শিশু ওয়ার্ড মিলে ভর্তি সংখ্যা 50-60 জন থাকতেছে এই প্রতিদিন। দিনের গরম ও রাতের ঠান্ডার তীব্র ব্যবধানের কারণেই এসব জটিলতা দেখা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেই হিসাবে আমাদের অনেক সতর্ক থাকতে হবে, বাচ্চা যাতে না ঘামে সেদিকে খেয়াল রাখতে হবে, একটু খোলামেলা পোশাক পরে রাখতে হবে, আবার ঘামে না যেন সেদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু ডায়রিয়া খুব বেশি হচ্ছে এই সিজনে, কাজেই সেই ক্ষেত্রে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ফ্রেশ খাওয়া দাওয়া দিতে হবে। 6 মাসের নিচের বাচ্চাদেরকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়াবেন। চিকিৎসকদের পরামর্শ, ঋতু পরিবর্তনের এ সময় শিশু ও বয়স্কদের সুস্থতায় দরকার বিশেষ যত্ন। ঠান্ডা এড়িয়ে চলার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। সারা দেশের মতো লক্ষ্মীপুর ও কুড়িগ্রামে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকছেন ক্রেতা ও দোকানিরা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার। বিপণী বিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিক্রেতারা জানান, দেশীয় পোশাকের পাশাপাশি এবার পাকিস্তানি পণ্যের চাহিদা অনেক বেশি। পাকিস্তানি লোন সহ কাজের মধ্যে ভ্যারাইটিস রকমের নতুন নতুন থ্রি-পিস এবার ঈদের সবচাইতে বেশি আকর্ষণীয়। দেশীয় তৈরি কাতান, জামদানি, সুতি ও পাকিস্তানি থ্রি-পিস সহ বিভিন্ন ধরনের শাড়ি ও থ্রি-পিস ক্রেতাদের আকর্ষণ বেশি। জর্জেট আছে, সুতি, ভালো গর্জিয়াস কাজ করাগুলো আছে। আমরা কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে সাধ্যের মধ্যে বিক্রি করি। মার্কেটগুলোতে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানায় পুলিশ সুপার। এখন এই রোজা ঈদ কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে জুয়ার হাট বসে, মাদকের এবং হচ্ছে যদি অস্ত্র কিংবা অবৈধ কোনো কিছু যদি তথ্য থাকে, লোকজন আমাদেরকে যেন গোপন একটু তথ্য দেয়। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, আমরা চাই হচ্ছে আমাদের থানা থেকে সবাই ফ্রিলি জনগণ সরাসরি হচ্ছে থানার সুবিধা পাক। কুড়িগ্রামেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। পরিবার পরিজন নিয়ে ক্রেতারা এক দোকান থেকে যাচ্ছেন অন্য দোকানে। আপাতত অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে, পছন্দও হয়, কিন্তু দামটা হাতের নাগালের ঊর্ধ্বে চলে গেছে, যেটা সহনশীল না। ঈদের কেনাকাটা করতে আসছি, গতবারের চেয়ে এবার দাম একটু বেশি মনে হচ্ছে। তবে যেহেতু ঈদ বাচ্চাদের আশেপাশে প্রতিবেশীদের দিতে হবে, তার জন্য ঈদের কেনাকাটা নিজের জন্য এখনো কেনাকাটা করতে পারিনি। পোশাকের পাশাপাশি কসমেটিক্স ও জুতার দোকানেও চলছে জমজমাট বেচাকেনা। সামনের কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তা কক্ষ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত নওগাঁর দর্জিরা। নতুন পোশাক যথাসময়ে ক্রেতার হাতে পৌঁছে দিতে দিন রাত কাজ করছেন তারা। ঈদকে সামনে রেখে সেলাই মেশিনের শব্দে মুখর নওগাঁর দর্জি দোকানগুলো। বাহারি নকশার কাপড় বানাতে সেখানে ভিড় করছে অনেকেই। গ্রাহকের রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। নওগাঁয় অন্য বছরের তুলনায় এবার কাজের অর্ডার অনেক বেশি। ঈদ আসলে আমাদের রাত জেগে আরো কাজ করতে হয়, বা সামনের ঈদ আসতে দেরি আছে, অথবা আমাদের কাজের চাপ প্রচুর পরিমাণ বেশি। তবে আশা করা যায় আরো কাজ বেশি হবে ইনশাল্লাহ। তো রোজার প্রথম থেকে কাজের গতিটা আরো বেশি। কারিগর অনেক পেরেশানি করতেছে কাজ করতে, রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করতে হচ্ছে আমাদের। তবে কারিগরদের কাজের মজুরি না বাড়ায় হতাশ দর্জি কারিগররা। তো আমাদের যে বাজারে যে ঊর্ধ্বগতি, এই গতির তুলনায় আমাদের যে কাজের যে রেট, এটা খুব কম। আমাদের যে আয় রোজগার একটু কম হচ্ছে। তো আমাদের যে আয় রোজগার দিয়ে আমরা কিভাবে বাজারে ঊর্ধ্বগতির সাথে আমরা জীবনযাপন করতে পারি, পরিবারের এরকমভাবে ভরণ পোষণ করতে পারি, সেদিকে একটু সরকার বা এরকমভাবে মহাজন সবাই একটু যদি সহানুভূতি হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। নওগাঁয় এবার শার্ট প্যান্ট তৈরির মজুরি 1000 টাকা,
পাঞ্জাবি পায়জামা তৈরির মজুরি 1200 থেকে 1300 টাকা এবং মেয়েদের সালোয়ার কামিজ তৈরির মজুরি 1400 টাকা নেওয়া হচ্ছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় স্বাগতিকরা। পাক্কা 5 মাসের বিরতি শেষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে হয়েছে কত সব ঘটনা। সামনে একদিনের বিশ্ব আসরের প্রস্তুতি। মূল টুর্নামেন্ট খেলতে হলে থাকতে হবে সেরা 8-এ। তাই হাতে থাকা 22 ম্যাচের 15টি জিততে হবে ভালোভাবে। পরিসংখ্যান বলছে শেষ 3 সিরিজে একবারও 50 ওভার পুরোপুরি খেলতে পারেননি ব্যাটাররা। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা প্ল্যানিং করছি। অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। তারুণ্য নির্ভর এক দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে উদীয়মান নতুন 6 প্রতিভাকে বাজিয়ে দেখার লক্ষ্য সফরকারীদের। একই সাথে 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ম্যান ইন গ্রিনরা। সেবার বাংলা ওয়াশের কথা এখনো ভোলেননি তারা। এই সিরিজে নতুনদের সুযোগ করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। ঘরের মাঠে যে কোনো দলই শক্তিশালী, বাংলাদেশও তাই। আমরা এইসব নিয়ে ভাবছি না। মাঠের পারফরমেন্স বিচারে দুদলই অনেকটা সমানে সমান হলেও পরিসংখ্যান বিচারে 39 ওয়ানডেতে পাকিস্তানের জয় 34টি, বাংলাদেশের 5টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।